সুইটার চোখ জোড়া বন্ধ করে নিল মুহূর্তেই। সেই অসহনীয় দুঃস্বপ্নময় দিনগুলো মনে করতেই শিউরে উঠলেন তিনি। গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে এক নজর অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজার চোখে মুখে কৌতূহলের স্পষ্ট আভাস, আর সেই কৌতূহলটা সুইটহার্ট তাকানো মাত্রই বেরিয়ে এলো মুখ দিয়ে। সুইটহার্ট, অপারেশন? কিসের অপারেশন? বেঁচে না ফেরার মতো কি এমন অপারেশন হয়েছে ওনার? কখন হয়েছে? সুইটহার্ট চোখ বন্ধ করলেন। অদ্রিজার উত্তরগুলো না দিয়েই শান্ত গলায় বললেন, অদ্রি, এতটা অস্থির হওয়ার তো কিছু নেই বর্তমানে। সহজভাবে ভাবো বিষয়টা। আমি তোমায় পরে সবটা খুলে বলবো। আপাতত ওইটা নিয়ে হাই পাওয়ার হওয়ার কিছু নেই, কেমন? রুমে যাও। অদ্রিজা লক্ষ্মী মেয়ের মতো মাথা দুলালো। সুইটহার্টের কথার উপর আর কোনো কথা না বলে ধীর পায়ে উল্টো দিকে ফিরে হাঁটা দিল। পেছন থেকে রক্তিমের মা নামক ভদ্রমহিলার মৃদু গলা ভেসে আসলো, আম্মা, এটা নিয়ে আর বান্ধবী না? এই মেয়েটাই রক্তিমের বউ? অদ্রিজা স্পষ্ট শুনল কথাগুলো, তবুও পেছনে ফিরে চাইল না। ধীরে ধীরে পায়ে এগিয়ে দ্রুত রুমে গেল। মাথায় ঘুরল অদ্ভুত সব চিন্তা। বিদঘুটে অন্ধকারে টিউশনি শেষ করে রাস্তা ধরে হাঁটছিল দিহান। পরনে বরাবরের মতোই চেক শার্ট, গোছালো চুলগুলো কপালে ঝুঁকে আছে। বাম হাতের ঘড়িটায় এক নজর সময় দেখে নিয়েই ছোট্ট শ্বাস ফেলল দিহান। রাত 10টা। অবশেষে সারাদিনের ব্যস্ততার অবসান। তারপর বাসায় গিয়ে চমৎকার ঘুম। দিহান হালকা হাসল। বরাবরের মতোই বাসায় ফেরার পথটাতে নেহাদের বাসাটা আজও পড়বে। দিহান দূর হতেই দেখলো বাসাটাকে। 4তলা বিল্ডিংয়ের কোনো কোনো বাসায় আলো জ্বলছে, আবার কোনোটায় অন্ধকার। ছাদেও ঘুটঘুটে অন্ধকার। সোডিয়ামের আলোয় দূর হতে বিল্ডিংটার অন্য সব কিছু স্পষ্ট বুঝে ওঠা গেল না। শান্ত স্থির চোখ জোড়া সেই দিক থেকে নামিয়েই গম্ভীরভাবে পা চালালো দিহান। মিনিট কয়েক জোরে জোরে পা চালানোর পরই আকস্মিক কোনো এক নারীর উপস্থিতিতে থমকে দাঁড়ালো সে। থমকানো চোখ মুখ নিয়ে মেপে মেপে দেখলো সামনের মেয়েটিকে। মুখে হালকা হাসি ফুটিয়েই ভ্রু নাচালো, যার অর্থ কি হয়েছে তার। সে ভ্রু নাচানো দেখেই মেয়েটা হাসলো খিলখিলিয়ে। দিহানের দিকে কিছুটা সময় নিয়ে তাকিয়ে থেকেই দিহানের শার্টটা আঁকড়ে ধরলো। মুচকি হেসেই চোখ টিপে বলে ফেললো, কিছু না, তোকে দেখতে মন চাইলো। দিহান অপ্রস্তুত হলো। আকস্মিক কোনো এক রমণী এতটা কাছে এসে শার্ট আঁকড়ে ধরার কোনো ঘটনা এর আগে তার সাথে ঘটেছে কিনা জানা নেই। তার চারিদিকে একবার তাকিয়ে নিয়েই ভাষা গলায় বলে উঠল, কি করছিস নেহা? এটা তোর বাসা। তোর আব্বু আম্মুকেও দেখে ফেলবে। কী রকমের সমস্যা হবে বুঝতে পারছিস? শার্ট ছেড়ে সরে দাঁড়া। নেহা ভ্রু কুচকালো। জনমানব ভরা রাস্তার মাঝেই দিহানের আরও কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। শার্টটা আরও কিছুটা খামচে ধরেই বলে উঠল, ছাড়লাম না, সরে দাঁড়ালাম না, কি সমস্যা? দিহান আরও কিছুটা অপ্রস্তুত হলো। নেহার মুখের দিকে বার কয়েক ড্যাব ড্যাব করে তাকিয়েই হতাশ হলো। মেয়েরা নাকি লজ্জা অনেক। এই মেয়ের মুখে তো লজ্জার রেশটুকুও নেই। এতগুলো মানুষের সামনে তাকে একটা মেয়ে ধরে রেখেছে ভাবতেই ফ্যাকাশে হয়ে উঠল তার চোখ মুখ। শুকনো ঢোক গিলে চারপাশে তাকিয়ে মানুষজনকে এদিক পানে তাকিয়ে হেঁটে চলে যেতে দেখেই আরও ফ্যাকাশে হলো চাহনি। নেহার হাত জোড়াকে শক্ত করে নিজের হাতে পুড়ে নিয়েই শার্ট থেকে ছাড়িয়ে নিল। লম্বা শ্বাস ফেলেই নেহার হাত জোড়া সেভাবেই শক্ত করে ধরে রেখে বলে উঠল, নেহু, কি করছিস এসব? সবাই দেখছে। কি ভাবছে? কি ভাবতে পারে বুঝছিস? নেহা আমারও ভ্রুজোড়া কুচকে নিল, বলল, তো ভাবলে ভাবুক, আমি কি তোকে কিস করেছি কিংবা জড়িয়ে ধরেছি আজও? না, তেমন কিছু নয়। তো তাহলে? দিহান মাথা চুলকালো, বলল, মানুষ যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমরা প্রেমিক প্রেমিকা। তোর বাবা মা দেখে ফেললে কি হতো? তোর প্রেমিকা চেয়ে শুনলে দফারাফা হয়ে যেত না আজকে? তাছাড়া আমার অস্বস্তি বোধ করছিল। নেহা খিলখিলিয়ে আওয়াজ করে হেসে উঠল এবার। ঠোঁট চেপে বলল, ভীতু, তুই একটা ভীতু ডিম দিহান। প্রথমত, তোকে যে ভালোবাসি তা আমার ফ্যামিলি সেই দিন থেকেই জানে যেদিন তোকে প্রথম দেখেছিলাম। প্রথমে ভালো লেগেছিল, বুঝলি? মা বাবা দেখলে কিছু বলতো না, বরং আলাদা স্পেস দিয়ে যেত। দ্বিতীয় ব্যাপার হলো, তোর অস্বস্তি হচ্ছিল। সিরিয়াসলি দিহান, তুই
আমি যেখানে কমফোর্টেবল সেখানে তুই আনকমফোর্টেবল ফিল করছিস, মানা যায় ইয়ার। তিহান কপাল কুঁচকালো। নেহার হাত জোড়া ছেড়ে দিয়েই নিরাশ চাহনিতে অন্যদিকে তাকালো। গম্ভীর গলায় বলে উঠল, মজা নিবি না একদম। আমি কমফোর্টেবল হলে তুই ওখানেই শেষ। রাত তখন প্রায় 11টা। ভদ্রমহিলা এখনও এই বাসা থেকে যাননি। সুইটহার্ট বিরক্তি নিয়েই বসতে বলল তাকে। অদ্রিজাকে রাতের খাবারটা খাইয়ে দিয়েই নরম গলায় ঘুমিয়ে পড়তে বললেন। অদ্রিজাও মিনমিনে চোখে তাকিয়ে মাথা দুলালো, আর চোখে গভীরভাবে পরখ করলো রক্তিমের মা নামক মহিলাটিকে। উৎসুক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন সেই ভদ্রমহিলা। হয়তো তার মতোই পরখ করে দেখছেন তাকে। অদ্রিজা তপ্তশ্বাস ফেলল। ভারী ক্লান্ত শরীরটা নিয়ে রুমের ভেতরে সেই বিছানায় এলিয়ে দিল শরীরটা। ইদানিং শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগে। চোখ জোড়ায় সর্বক্ষণ ঘুম লেগেই যেন থাকে তার। আজও ব্যতিক্রম হলো না। বালিশে মাথাটা রাখতেই রাজ্যের ঘুম এসে ধরা দিল তার চোখ জোড়ায়। কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থির হলো না। কিছুটা সময় পরই তীক্ষ্ণ এক আওয়াজে তড়িঘড়ি করে ঘুমটা রীতি ঘটল। বুক ধরপড়িয়ে উঠে বসলো মুহূর্তেই। অজানা আতঙ্ককে হৃৎস্পন্দন দ্রুত ঘটল। কয়েক সেকেন্ড চুপ থেকেই পরিস্থিতিটা বোঝার চেষ্টা চালাতেই বুঝতে পারল কেউ একজন এই বাসায় ভাঙচুর করছে। তার সর্বশক্তি দিয়ে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। অদ্রিজা আটকে উঠল। বুক ঢিপ ঢিপ করা সেই হৃৎস্পন্দন নিয়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পা ফেলে দরজার কাছটায় এসে দাঁড়াতেই রক্তিমের রাগে লাভা সদৃশ ক্ষিপ্ত তীক্ষ্ণ চাহনি দেখেই কেঁপে উঠল সে। চোখ মুখ লাল টকটকে, থমথমে, গম্ভীর। এক হাত রক্তাক্ত, হাতের মুঠোটা থেকে এখনো রক্ত ঝরছে। চোখে মুখে তীব্র রোষ আর ক্ষোভ নিয়েই একের পর এক জিনিস ফ্লোরে ছুঁড়ে মারছে সে। সেই জিনিসগুলোর ভাঙনের তীব্র আওয়াজেই মাথা টনটন করে উঠল অদ্রিজার। রক্তিমের এমন উন্মাদের মতো আচরণ প্রখর চাহনিতে পর্যবেক্ষণ করেই তপ্তশ্বাস ফেলল সে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই রক্তিম ড্রয়িং রুমের শেষ ফুলদানিটাও আছাড় মেরে ভেঙে ফেলল ফ্লোরে। তীব্র ক্ষোভ নিয়ে কঠিন গলায় বলে উঠল, আচ্ছা, কি সমস্যা আপনার মিসেস রুহামা? কেন যেচে অপমানিত হতে আসেন? লজ্জা করে না? বারবার আমার সামনে কেন পড়েন আপনি? কেন এই নাটক করতে আসেন? আরে আমি আপনার সন্তান নই, আর না তো আপনি আমার মা। কথাটা মাথায় রাখবেন। বেরিয়ে যান এবার ফার্স্ট। ভদ্রমহিলা ছোট ছোট চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে। চোখ ছল ছল করছে তার। রক্তিমের দুদিকে দুপা এগিয়ে দুই হাত দিয়ে রক্তিমের মুখ ছুতে যেতেই রক্তিম তেজ নিয়ে সরে গেল। ক্ষিপ্ত গলায় বলে উঠল, একদমই না, একদমই নয় মিসেস রুহামা। আপনি নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার একদম চেষ্টা করবেন না। যদি বাড়াবাড়ি করেন তো তাহলে আমি ভুলে যাব আমি আপনাকে চিনি। আপনি আমার পরিচিত কেউ, ভুলে যাব সেটা। ভদ্রমহিলার গম্ভীর চোখ জোড়া বেয়ে এবার পানি গড়ালো। নরম গাল পানিতে ভিজে গেল মুহূর্তেই। ভেজা গলায় বলে উঠলেন, রক্তিম, কেন এমন করো আমার সাথে? তোমার প্রতি কি আমার এটুকু অধিকার থাকা নয়? তোমাকে এক নজর দেখার অনুমতি আমার নেই কেন? হ্যাঁ, ভুল করেছি আমি, তাই বলে এত বড় শাস্তি কেন যে নিজের সন্তানের প্রতিও আমার কোনো অধিকার থাকবে না? রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসলো। সোফায় গা এলিয়ে দিয়েই সুপ্ত গলায় বলল, যে অন্যায় করে সে কখনোই স্বীকার করে না যে সেই অন্যায় করেছে। আপনি তো বুঝেই উঠলেন না আপনি অপরাধী কিনা। আসলে কি পরিমাণ মূর্খ হলে নিজের সন্তানকে রেখে অন্য এক পুরুষের সাথে পালিয়ে গিয়ে সেটেল করার পরও আবার নিজের সন্তান বলে দাবি করতে আসে। আমি আসলেই ভেবে পাই না, এত বছর পর আমার প্রতি আপনার এই ভালোবাসা কোথা থেকে উতলে আসলো? নাকি অন্য কোনো স্বার্থ? যদি স্বার্থের জন্য এমন করছেন তো তাড়াতাড়ি ছেড়ে ফেলুন তো। এইসব নাটক টলারেট করা যাচ্ছে না একদমই আর। রক্তিম, তুমি আমার একমাত্র সন্তান। একমাত্র সন্তানের প্রতি ভালোবাসা জন্মানো কি অপরাধ, অস্বাভাবিক? রক্তিমের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে নিজের ভেতর জ্বলে ওঠা রাগ ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে চেয়েই বলে উঠল শক্ত গলায়, হ্যাঁ, অস্বাভাবিক। আপনার মতো চরিত্রহীন স্বার্থপর মহিলার ক্ষেত্রে অস্বাভাবিকই। আপনার থেকে তো মিস্টার মাহমুদের দ্বিতীয় স্ত্রীও অনেক গুণ ভালো। সে আমায় জন্ম দেয়নি, আমার মাও নয়। তো যে কয়েকদিন ওনাকে পেয়েছি মনে হয়েছে আপনার থেকে বেস্ট ছিল। আপনি তো একটা খারাপ জঘন্য মহিলা। গেট লস্ট প্লিজ, আমি সহ্য করতে পারছি না আপনাকে। ভদ্রমহিলা নিশ্চুপে চেয়ে রইলেন।
ফুপিয়ে কেঁদে উঠেই উল্টো দিকে হেঁটে বেরিয়ে গেলেন। রক্তিম লম্বা শ্বাস ফেলল, চোখ জোড়া বন্ধ রেখেই সোফায় এলিয়ে দিল তার শরীরটাকে। মাথা চেপে ধরেই জড়ানো কণ্ঠে বলে উঠল, সুইটহার্ট, উনি কিভাবে জানলেন? কে বলেছে ওনাকে? তুমি? সুইটহার্টের চাহনি শুরু করলো। সোফার এক কোণে বসে রক্তিমের মাথায় হাত বুলাতে বুলাতেই বললেন, আমার সাথে ওর কোনো যোগাযোগ থাকে না জান। আর আমি যে বলবো তা না, নিশ্চয়ই তুমিও জানো, তাই না? রক্তিম চোখ জোড়া খুলল। সুইটহার্টকে দেখে নিয়ে মৃদু হাসলো, গালে হাত ছুঁয়ে দিয়েই বলে উঠল, অনেক রাত হয়েছে, ঘুমাও গিয়ে। সুইটহার্ট মিনমিনে চোখে তাকিয়েই বললেন, হাত থেকে রক্ত পড়ছে, শুধু শুধু দেওয়ালে ঘুষি দিলে কি দরকার ছিল? ব্যান্ডেজ দিয়ে দেই, বসো। রক্তিম উঠে দাঁড়িয়েই হেসে বলল, রুমে গিয়ে ব্যান্ডেজ করে নেবো, তুমি ঘুমাও গিয়ে, রাত হয়েছে। অদ্রি কি ঘুমিয়ে গিয়েছে? খেয়েছে? সুইটহার্ট মিষ্টি হেসেই মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ। তারপর ঠোঁট টেনে হেসেই বলে উঠলেন, সামনে সামনে আপনি, ওদ্রিজা পেছনে ওদ্রি, সোজাসুজি তুমি আর ওদ্রি বলে ডাকলেই বা ক্ষতি কি জান? রক্তিম হাসলো, বলল, একটু টাইম দাও, সব ডাকবো। অদ্রি টু ডার্লিং সব। এনিওয়েজ, রুমে যাও সুইটহার্ট, ঘুমাও। বেশি রাত জায়গা কিন্তু ভালো না সুইটহার্ট। গুড নাইট। কথাটা বলেই পা বাড়ালো রক্তিম। চোখে মুখে তিক্ততা স্পষ্ট। অন্যদিনের মতো মুখে অদ্ভুত হাসিটা আজ অনুপস্থিত। শার্টের বোতামগুলো খুলতে খুলতেই রুমে ঢুকলো সে। দরজার সামনে অদ্রিজাকে দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালো। তার মানে ঘুমোয়নি অদ্রিজা? রক্তিম বুঝলো না। অস্পষ্ট চাহনি নিয়ে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে উঠল, কি সমস্যা? ঘুমোনি কেন এখনো? আমার জন্য অপেক্ষা করছিলেন? এত ভালোবাসা, ওয়াও। অদ্রিজা কপাল কুচকালো। সদ্য ধরা ঘুম রক্তিমের জন্যই ভেঙে গেছে, আর সেই ভাঙা ঘুমের জন্যই মাথাটা টনটন করে ব্যথা করছে এখন। মস্তিষ্কের নিউরনে নিউরনে ঘুরে বেড়াচ্ছে বিরক্তিকর ব্যথা। সেই বিরক্তিকর ব্যথার জন্যই বিরক্তিতে রিড়ি করলো তার শরীর। কোমরে হাত জোড়া রেখে রক্তিমের দিকে তাকালো সে, বিধ্বস্ত বেশ। আহত চাহনি, ক্লান্ত শরীরে জড়িয়ে থাকা কালো রঙের শার্টটার বোতামগুলো খোলা থাকায় দৃশ্যমান হলো রক্তিমের উন্মুক্ত চওড়া বুক। ফর্সা ধপধপে বুকের বাপাশে কালো কুচকুচে তিল চমৎকার ঠেকলো তার কাছে। চোখ জোড়া পিট পিট করে তিলটার দিকে তাকিয়ে থাকতেই রক্তিম ফিচেল গলায় বলে উঠল তৎক্ষণাৎ, মনে হচ্ছে নিশ্চয়ই এত সুদর্শন ছেলে আপনার হাজবেন্ড হলো কি করে, তাই না? দেখে নিন, ইচ্ছে মতো দেখে নিন। আপনি চাইলে পুরো শার্টটাই খুলে রাখতে পারি। শুধু শার্ট নয়, সব সব। অদ্রিজা দৃষ্টি সরালো দ্রুত, তবুও যেন দৃষ্টি সরল না। ফর্সা ধবধবে বুকে কালো তিলটা অদ্ভুত সুন্দর। বারংবার তাকাতেও মোহ কাটে না। রক্তিম মুচকি হাসলো, ফিসফিসিয়েই আবারও বলল, এত লুকোচুরি করে দেখার কি আছে বলুন তো? সোজাসুজি তাকিয়েই দেখুন না, কেউ নিষেধ করেছে? অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। চোখ তুলে রক্তিমের মুখের দিকে তাকাতেই রক্তিম মুখে বাঁকা হাসিটা চোখে পড়ল সর্বপ্রথম। সেই বাঁকা হাসিকে প্রশ্রয় না দিয়েই কপাল কুচকানোর চেষ্টা করলো সে। গম্ভীর শান্ত গলায় বলে উঠল, একটা মেয়ের সামনে শার্ট খুলে বসে নায়ক সাজতে এসছেন? আপনার নোংরামো পর্যবেক্ষণ করছিলাম জাস্ট, আর কিছু না, অন্য কিছু ভাববেন না। রক্তিম দুষ্টুমি মাখা হাসি ফোটালো মুখে। অদ্রিজার কাছাকাছি মুখে নেই, কানের কাছে ফিসফিসিয়ে বলল, বউয়ের কাছে সব ধরনের নোংরামই খাটে, জানেন না? এনিওয়েজ, আপনার এই চাউনিতে কিছু ভাবলাম না কিন্তু